আমার লিগাল এডুকেশন পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এএসআই সুরঞ্জন অধিকারী। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আলোচনা করব তল্লাশির নিয়মাবলী সম্পর্কে। ইতিপূর্বে তল্লাশির অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। বন্ধুরা, আজ আলোচনা করব তল্লাশির নিয়মাবলী সম্পর্কে। এমনভাবে আলোচনা করার চেষ্টা করব, কিছুটা প্র্যাকটিক্যালির মতো করে আলোচনা করার চেষ্টা করব, যাতে বিষয়টি আপনাদের জন্য বুঝতেও সহজ হয় এবং সহজে সেই বিষয়টি মনে থাকে। তো যদি এভাবে প্রশ্ন আসে, তল্লাশির নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো, বা গৃহ তল্লাশির পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা তল্লাশির আগে, সময় এবং পরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো, তাহলে কিন্তু বন্ধুরা যেভাবে উত্তরটি দিতে হবে আমি সেই বিষয়টি ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। আশা করি আমার এই আলোচনাটি শুনলে এই তল্লাশির নিয়মাবলী সম্পর্কে যেভাবে উত্তর দিতে হয় আপনারা অতি সহজে বুঝতে পারবেন এবং অতি সহজেও আপনাদের মনে থাকবে। সেই কৌশলে কিন্তু বিষয়টি সাজিয়েছি এবং মূল বই থেকে বাজারে অনেক নোট প্রচলন আছে, সেই নোটের সাথে কিন্তু হুবহু আমার এই আলোচনাটি মিল হবে না। তবে আমি আশা করি বন্ধুরা আমার এই আলোচনাটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তল্লাশির নিয়মাবলী যদি এইভাবে প্রশ্ন আসে, একটি কৌশল বন্ধুরা বলে রাখি। তল্লাশি পরিচালনা করতে গেলে আপনাকে 3টে ধাপ সবসময় মনে রাখতে হবে। যে আমি একজন থানার অফিসার, আপনি থানায় কিছু কাজ করবেন, ঘটনাস্থলে গিয়ে কিছু কাজ করবেন, আবার পুনরায় থানায় এসে আপনার কিন্তু কিছু কাজ করতে হবে। এই 3টি স্তর বা ধাপ কিন্তু আপনার মনে রাখতে হবে। যে আমি থানার অফিসার হিসেবে আমার থানায় কিছু কাজ আছে, আপনার ঘটনাস্থলে যাওয়ার পরে কিছু কাজ আছে, আবার থানায় আসার পরে কিছু কাজ আছে। তো বন্ধুরা, আসুন আলোচনা করি তল্লাশি নিয়মাবলী সম্পর্কে। তো প্রথম যদি বলা হয় তল্লাশির পূর্বের নিয়ম। একটি তল্লাশি পরিচালনা করতে গেলে তার পূর্বের কি কি নিয়ম পালন করতে হয়। তল্লাশি কিন্তু 2 প্রকার আপনারা জানেন, একটি পরোয়ানা সহ তল্লাশি, একটি বিনা পরোয়ানায় তল্লাশি। তল্লাশির প্রশ্নে কিন্তু উল্লেখ নাই যে তল্লাশি পরোয়ানা সহ না তো পরোয়ানা ব্যতীত। তল্লাশি পরোয়ানা সহ এবং পরোয়ানা ব্যতীত তল্লাশির পদ্ধতি কিন্তু একই। পরোয়ানা সহ হোক বা পরোয়ানা ব্যতীত হোক, তল্লাশির পদ্ধতি বা নিয়মাবলী কিন্তু একই। তো তল্লাশির পূর্বের নিয়ম, আপনার যদি পরোয়ানা থাকে বা পরোয়ানা না থাকে, যদি পরোয়ানা থাকে পরোয়ানা সহ বা ব্যতীত যদি আপনি তল্লাশি করতে যান, তাহলে থানা থেকে বের হওয়ার আগে 1 নম্বর কাজ এইটি, কোথায় তল্লাশি করা হবে বিষয়টি জিডিতে এন্ট্রি করে তল্লাশি পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে কয়জন থাকবেন সবাই কিন্তু তল্লাশির উদ্দেশ্যে থানার জিডিতে বাহির নিতে হবে। এ হচ্ছে প্রথম কাজ। জিডির ধারা কত, যে জিডিতে এন্ট্রি করতে হবে, এই ধারা কত? ফৌজদারি কার্যবিধির 154-55, পুলিশ আইনের 44, পিআরবি 377 বিধি। বন্ধুরা, সেই বিষয়টি একটু লক্ষ্য করেন। 2 নম্বর কাজ কি? যে তল্লাশিতে অংশগ্রহণকারী যে সকল পুলিশ অফিসার ফোর্স থাকবে তাদেরকে পোশাক পরিহিত অবস্থায় তল্লাশির স্থানটিতে হাজির হতে হবে। তাহলে কি? অভিযান পরিচালনাকারী পুলিশ ইউনিফর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হতে হবে। পিআরবি 951 বিধি। বন্ধুরা, এবার আপনি ঘটনাস্থলে উপস্থিত হলেন, এর পরের কাজ কি? যে স্থানটি তল্লাশি করতে হবে আপনার সাথে যে সকল ফোর্স আছে সেই ফোর্স দিয়ে সেই তল্লাশির স্থানটি ঘিরে রাখতে হবে। পিআরবি 145। দেখেন, তল্লাশির স্থানটি ঘিরে রাখতে হবে, পিআরবি 145। তল্লাশির স্থানটি আপনি ঘিরে রাখলেন। তল্লাশির স্থানটি ঘিরে রাখার পরের কাজ কি? যে স্থানে তল্লাশি করতে হবে তার আশেপাশের 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে হবে। দেখেন, তল্লাশির আশেপাশের 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসাবে তলব করতে হবে। ফৌজদারি কার্যবিধির 103 ক্লজ 1 ধারা। তাহলে সাক্ষী ডাকা হয় ফৌজদারি কার্যবিধি তল্লাশির ক্ষেত্রে 103 ক্লজ 1 ধারা। আপনি সাক্ষী ডাকলেন, এর পরের কাজ কি? তল্লাশির বিষয়ে সাক্ষীদের জানতে হবে। দেখেন, 5 নম্বর, তল্লাশির কারণ সাক্ষীদের জানাতে হবে। আমি কি কারণে আমরা তল্লাশিটি করব সেই বিষয়টি যে সকল সাক্ষীদের আপনি ডাকলেন সেই সাক্ষীদের জানাতে হবে। এর পরের কাজ কি? আপনি সাক্ষীদের জানালেন, সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে এবং সাক্ষীদের দ্বারা পুলিশের দেহ বা যারা তল্লাশি পরিচালনা কাজের সাথে সংশ্লিষ্ট যে সকল অফিসার ফোর্স তাদের দেহ তল্লাশি
করাইতে হবে। এর কারণ কি, যে যাতে কোনো ব্যক্তি এই অভিযোগ উত্থাপন করতে না পারে যে যে বস্তুটি বা যে জিনিসের জন্য তল্লাশি করা হচ্ছে সেই বস্তুটি বা জিনিস অভিযান পরিচালনাকারী পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল বা সাক্ষীদের কাছে ছিল, তারা এই স্থানটিতে রেখে দিয়েছে, এরকম যেন কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে। এজন্য কিন্তু তল্লাশি পরিচালনাকারী যিনি অফিসার থাকবেন তিনি তল্লাশিতে অংশগ্রহণকারী প্রত্যেকটি অফিসার ফোর্সের দেহ সাক্ষীদের দ্বারা তল্লাশি করতে হবে এবং সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে, যাতে এই ধরনের কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে। তল্লাশির পূর্বের নিয়ম শেষ। এবার তল্লাশির পূর্বের পরে তল্লাশির সময়, যদি তল্লাশির সময় কি করতে হবে। এবার আপনি যেহেতু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, আপনি এই সকল কাজগুলো করেছেন, সাক্ষীদের দেহ তল্লাশি করেছেন, সাক্ষীদের দ্বারা নিজেদের দেহ তল্লাশি করিয়েছেন, এবার কি কাজ? ঘটনার সময়, এবার সময় শুরু হলো, তল্লাশি করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? সময় হচ্ছে তল্লাশির স্থানে দখলকারকে তল্লাশিতে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। বন্ধুরা, এই কথাটি কিন্তু কোনো নোটবুকে কিন্তু লেখা নাই, এটা কিন্তু আমি আমার মতো করে সাজিয়েছি এবং একটি ধারাবাহিকতা রক্ষা করে, যাতে আপনাদের বুঝতেও সহজ হয়, আপনাদের জন্য মনে রাখতেও যাতে সহজ হয়। তাহলে তল্লাশির স্থানে যিনি দখলকার বা যে গৃহের মালিক, তাকে তল্লাশিতে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। ফৌজদারি কার্যবিধির 103 ক্লোজ 3 ধারায় কিন্তু সে কথা বলা হয়েছে। আপনি মূল বই দেখবেন, ফৌজদারি কার্যবিধির 103 ক্লোজ 3 ধারা। তাহলে কি তল্লাশির স্থানে দখলকারকে সেই তল্লাশিতে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে। আপনি তল্লাশির স্থানে দখলকারকে অনুমতি দিলেন থাকার জন্য। এর পরের কাজ কি? তবে বাদী বা সংবাদদাতাকে সঙ্গে রাখা যাবে না। আপনার এই তল্লাশির বিষয়ে যদি কোনো ইনফরমেশন দাতা থাকে বা কোনো সংবাদদাতা থাকে বা সে যদি কোনো মামলার বাদী হয়ে থাকে, সেই বাদীকে কিন্তু সঙ্গে রাখা যাবে না। কারণ বাদী কিন্তু অনেক সময় আসামিকে ফাঁসানোর জন্য কোনো স্থানে যে জিনিসের জন্য তল্লাশি করা হচ্ছে সেই জিনিস রেখে দিয়ে কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এরকম কাজ করতে পারে, বা সে সাথে করে তল্লাশি পরিচালনাকারী পুলিশ দলকে সেই স্থানটি দেখিয়ে দিতে পারে। এজন্য কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যে তল্লাশির স্থানে দখলকারকে হাজির থাকার অনুমতি দিতে হবে, কিন্তু বাদী বা সংবাদদাতাকে সঙ্গে রাখা যাবে না। দেখেন, এইটার পরে এটা যদি এইভাবে মনে রাখেন, অবশ্যই খুব সুন্দরভাবে মনে থাকবে যে এর পরের কাজ কি। যে স্থানটি তল্লাশি করা হবে সেই ভেতর থেকে কোনো লোক যেন বাইরে বের হতে না পারে এবং বাইর হতে কোনো লোক যেন ভিতরে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। দেখেন 3 নম্বর, ভেতর হতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং বাইর হতে কোনো লোক যেন ভিতরে প্রবেশ করতে না পারে, খেয়াল রাখতে হবে। পরের কাজ কি? যে স্থানটির জন্য তল্লাশি করার নির্দেশনা দেওয়া হয়েছে শুধুমাত্র সেই স্থানটি তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধির 97 ধারা। বন্ধুরা, এইটা কিন্তু পরোয়ানা বলে তল্লাশির ক্ষেত্রে কিন্তু এরকম হয়, যেমন যে স্থান তল্লাশির জন্য নির্দেশিত আছে শুধুমাত্র সেই স্থানে তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধির 97 ধারা। তল্লাশি পরোয়ানা নিয়ে তল্লাশি করতে গেলে পরোয়ানায় যে স্থানটির কথা উল্লেখ আছে শুধুমাত্র সেই স্থানটি তল্লাশি করতে হবে, সেই কথা বলা হয়েছে। তবে তল্লাশির স্থানে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। এটা কিন্তু কোনো নোটবুকে কোথাও আপনি পাবেন না যে এই তল্লাশির স্থানে উপস্থিত সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। যে স্থানে তল্লাশির জন্য নির্দেশনা আছে শুধুমাত্র সেই স্থান তল্লাশি করতে হবে। তবে কি তল্লাশির স্থানে সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। ফৌজদারি কার্যবিধির 102 ক্লোজ 3 ধারায় সে কথা বলা হয়েছে যে যে স্থানটিতে তল্লাশি করা হবে, যদি তল্লাশি পরিচালনাকারী অফিসার মনে করেন উক্ত স্থানে উপস্থিত কোনো ব্যক্তির দেহে যে জিনিসটি তল্লাশি করা হবে সেই জিনিসটি বা সেই বস্তুটি উপস্থিত কোনো ব্যক্তি তার দেহে লুকায়া রাখি আছে, এরকম যদি সন্দেহ হয় তাহলে কিন্তু তার দেহ তল্লাশি করা যাবে। এরূপ ব্যক্তি যদি মহিলা হয় সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 52 ধারা অনুসরণ করে কোনো মহিলা পুলিশ বা অন্য কোনো মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। 6 নম্বর হচ্ছে অযথা হয়রানি করা যাবে না। পিআরবি 260। তল্লাশির সময় অযথা কাউকে হয়রানি করা যাবে না। তল্লাশি সময়ের কাজ হয়ে গেল, এবার তল্লাশির পরে কি কাজ? তল্লাশির পরে কাজ কি? 1 নম্বর, মালামাল হেফাজতে নিয়ে সাক্ষীদের স্বাক্ষর সহ জব্দ তালিকা তৈরি করতে হবে। আপনি যে স্থানটি তল্লাশি করলেন, আপনি তল্লাশি করার পরে আপনি কোনো মালামাল যদি পান
সেই ক্ষেত্রে মালামালটি হেফাজতে নিতে হবে। হেফাজতে নেওয়ার পর যে সাক্ষী ছিল সেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করতে হবে। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। তাহলে কি মালামাল হেফাজতে নিয়ে সাক্ষীদের স্বাক্ষর সহ জব্দ তালিকা তৈরি করতে হবে। ছোট করে এবং সহজ ভাষায় বোঝানোর জন্য এভাবে লিখেছি, মালামাল হেফাজতে নিয়ে সাক্ষীদের স্বাক্ষর সহ জব্দ তালিকা তৈরি করতে হবে। তাহলে জব্দ তালিকা ফৌজদারি কার্যবিধির 103 ক্লজ 2 পিআরবি 280 বিধি। জব্দ তালিকা 3 কপি হবে। জব্দ তালিকার কপি গৃহের মালিককে দিতে হবে। জব্দ তালিকা আপনি তৈরি করলেন, জব্দ তালিকার কপি গৃহের মালিককে দিতে হবে। তাহলে জব্দ তালিকার একটি কপি গৃহের মালিককে দিতে হবে। ফৌজদারি কার্যবিধির 103 ক্লজ 4 দ্বারা পিআরবি 280 ইও, অর্থাৎ গৃহের মালিককে জব্দ তালিকার 1 কপি প্রদান করতে হবে। আপনি গৃহের মালিককে জব্দ তালিকার কপি প্রদান করলেন, তারপরের কাজ কি, যে মালামালগুলো পাবেন সেই মালামালের গায়ে লেবেল লাগাতে হবে। 3 নম্বরে বলা হয়েছে মালামালের গায়ে লেবেল লাগাতে হবে। পিআরবি 280 ইও, লেবেল লাগানোর কাজ শেষ। 4 নম্বর, জব্দকৃত মালামাল ব্যতীত অন্য কোনো মালামাল কেউ নিয়েছে কিনা তা প্রত্যক্ষ করার জন্য সাক্ষীদের দ্বারা দেহ তল্লাশি করাইতে হবে। আপনি যে মালামালগুলো জব্দ করলেন সেই জব্দকৃত মালামাল ব্যতীত অন্য কোনো মালামাল তল্লাশি কাজের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নিয়েছে কিনা তা প্রত্যক্ষ করার জন্য সাক্ষীদের দ্বারা তল্লাশি পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেরই দেহ তল্লাশি করতে হবে। প্রয়োজনে সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে, কারণ কোনো ব্যক্তি যেন এই দাবি করতে না পারে যে এই মালামাল আরো বেশি পেয়েছিল, যারা তল্লাশি পরিচালনা করেছে তারা কিছু মালামাল নিয়ে গেছে, বা তল্লাশির সাথে সংশ্লিষ্ট ব্যতীত অন্য কোনো মালামাল সেই স্থান থেকে নিয়ে এসেছে, এরকম কোনো যেন দাবি করতে না পারে। সেজন্য তল্লাশি পরিচালনাকারী অফিসার ফোর্স তাদের দেহ কিন্তু সাক্ষীদের দ্বারা তল্লাশি করতে হবে। আবার সাক্ষীদের দেহ তল্লাশি করা যাবে যে সাক্ষীরা, যাদের সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, ঘরে প্রবেশ করেছিল, তারা কোনো মালামাল কোনো সুযোগে নিয়েছে কিনা। এরপরে আপনি তল্লাশি করলেন কিন্তু কোনো মালামাল পেলেন না, তাহলে কি কাজ হবে? যদি তল্লাশি পরিচালনা করার পর কোনো মালামাল পাওয়া নাও যায়, সেই ক্ষেত্রে কিন্তু 3 কপি শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। কোনো কিছু পাওয়া না গেলেও শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। তাহলে কোনো মালামাল যদি তল্লাশি পরিচালনা করার পরেও যদি কোনো মালামাল পাওয়া না যায়, সেই ক্ষেত্রেও কিন্তু 3 কপি শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে। এবং যদি কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়, এই কার্যকলাপ করার পরে আপনি যদি দেখেন যে এই মালামালটি এখন থানায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে সেই মালামাল আপনি কোনো ব্যক্তির জিম্মায় দিতে পারবেন। জিম্মানামাটি আবার কোর্টে প্রেরণ করতে হবে। তাহলে কি মালামাল জিম্মা প্রদান করা যাবে, জিম্মানামা কোর্টে প্রেরণ করতে হবে। আপনি আবার থানায় এসে তল্লাশিতে অংশগ্রহণকারী যারা আপনি জিডি মূলে বাহির নিয়েছিলেন, সবাই আবার জিডি মূলে এসে থানায় হাজির হতে হবে এবং তল্লাশি পরিচালনা করার পরে কি মালামাল আপনি পেয়েছেন সেই বিষয়টি বিবরণ আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তারপর কাজ কি? সর্বশেষ কাজ হচ্ছে আপনি জব্দ তালিকার মূল কপি প্রতিবেদন আকারে আদালতে পাঠাতে হবে। আপনি একটি ফরওয়ার্ডিং দিয়ে জব্দ তালিকার কি মূল কপিটা আপনি আদালতে প্রেরণ করবেন। পুলিশ আইনের 24 ধারা পিআরবি 213 বিধি, এখানে পুলিশ আইনের 24 ধারা পিআরবি 213 বিধি। তাহলে জব্দ তালিকার কিন্তু মূল কপি 3 কপি তৈরি করা হয়েছিল। 1 কপি যে বাড়ির মালিক বা দখলকারকে দিতে হবে, মূল কপি পাঠাতে হবে কোথায়? আদালতে। প্রতিবেদনের মাধ্যমে আদালতে মূল কপি প্রেরণ করতে হবে, আর 1 কপি থানায় থাকবে। তো বন্ধুরা, এই কিন্তু তল্লাশি পরিচালনা কিন্তু শেষ। আশা করি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা অত্যন্ত সহজে বুঝেছেন এবং একটির পরে আরেকটি ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রশ্ন সাজাতে হয় আমি কিন্তু আপনাদের জন্য চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই আইনটি বোঝাও কিন্তু অত্যন্ত সহজ হবে বলে আমি মনে করি। এই যে আলোচনা, অনেক সময় বই পড়েও কিন্তু সবকিছু আয়ত্ত করা সম্ভব হয় না। আলোচনা শুনলে কিন্তু সেই বিষয়টি বুঝতে সহজ হয়। তো বন্ধুরা, আমি কিন্তু আমার নিজের ভাষায় এইটি লেখার চেষ্টা করেছি যাতে সহজ সরল ভাষায় বিষয়টা যিনি দেখবেন বা যিনি শুনবেন তিনি সহজে বুঝতে পারেন। এজন্য আমি কিন্তু সহজ ভাষা ব্যবহার করে ধারাবাহিকতা রক্ষা করে এই বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আশা করি
তল্লাশির নিয়মাবলী সম্পর্কে যে বিষয়টি আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই আলোচনাটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্য ব্যক্তিরাও এই বিষয়টি জেনে উপকৃত হয়। তো বন্ধুরা, আইন কিন্তু সবার জন্য জানা ভালো। শৃঙ্খলা বাহিনীর লোক হোক বা কোনো সাধারণ নাগরিক হোক, প্রত্যেকটা লোকের জন্য আইন কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকে সহজে কিন্তু আইনগুলো জানার সুযোগ পায়। এজন্য বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার এই আইন আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। আলোচনা হবে অন্য আর একদিন অন্য আরেকটি বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।